মূলত আজকে থেকে আমাদের শুরু হলো উদ্যোক্তাদের জন্য কিছু অ্যাকাউন্টিং স্কিলস। দেখেন, আমাদের অনেক উদ্যোক্তা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আছেন, নট নেসেসারি যে তারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে উদ্যোক্তা হয়েছেন। বেশিরভাগ উদ্যোক্তা হয়েছেন নন অ্যাকাউন্টেন্ট উদ্যোক্তা, যারা বেসিক্যালি অ্যাকাউন্টিংয়ের টার্মিনোলজিগুলো না জানার কারণে তাদের ম্যানেজমেন্ট অপারেশনসে তাদের অনেক সিদ্ধান্ত নিতে ভয় পান বা নিতে পারেন না, না জানার কারণে। কারণ ওনাকে যখন অ্যাকাউন্টসের বিভিন্ন ব্যালেন্স শিট, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো, এইসব জিনিসগুলো সামনে দেওয়া হয়, উনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না হন, উনি চোখ বন্ধ করে বলেন আমি এগুলো বুঝি না। কেন আপনি বুঝবেন না? আমরা সেই জায়গাটাতেই আমরা কাজ করার চেষ্টা করব। আমরা চাই আমাদের উদ্যোক্তারা বেসিক অ্যাকাউন্টিং যে স্কিলসগুলো, যে টার্মিনোলজিগুলো আছে, সেগুলো যাতে তারা জানে এবং সেইভাবে তারা যেন তাদের, কারণ এই ডিসিশন মেকিংয়ে আসলে একটা উদ্যোক্তাকে কিন্তু প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, এবং ডিসিশন মেকিংয়ে এই অ্যাকাউন্টিং নলেজ যে কতটা কাজে লাগে সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যাকাউন্টিং ফর নন অ্যাকাউন্টেন্টস, যেটা আমি আগেই বলছিলাম যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের উদ্যোক্তারা আসেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সে হয়তো কমার্স লাইনের লোকজন অবশ্যই অ্যাকাউন্টিং কিছুটা জানেন, আর্টস লাইনের হতে পারে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে পারে, একটা টেকনিক্যাল লোক, এখন তো অনেক টেকনিক্যাল মানুষ উদ্যোক্তা হয়ে যাচ্ছেন, তাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ের বেসিক যে প্রিন্সিপালসগুলো সেগুলো কিন্তু তাদের জানতে হয়। সো সেইগুলো আমরা আজকের মাধ্যমে 9টা ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা একেবারে বেসিক, যে অ্যাকাউন্টিংটা মূলত আমরা দুইভাবে চিন্তা করি, দুইভাবে অ্যাকাউন্টিংটাকে সংরক্ষণ করা হয়, বা যেটাকে বলা হয় বুক কিপিং, বা যেটাকে বলা হয় রেকর্ড মেনটেনিং, সেটা করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে ক্যাশ বেসিস, আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল বেসিস। হ্যাঁ, অ্যাকচুয়াল বেসিস। ক্যাশ বেসিসটা হচ্ছে অ্যাকাউন্টিংটা কী করা হয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাকাউন্টিং করা হয়, তাই না? যেমন প্রত্যেক মাসে আমরা অ্যাকাউন্টস করি, এখন তো প্রতিদিন অ্যাকাউন্টস করা যায়। মানে আসলে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং, আমি একটু বলে নেই, যারা হয়তো আমাকে আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে জানেন না তাদের জন্য বলে রাখছি, আমি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, এবং আমি ফাইন্যান্সে মাস্টার্স করেছি, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, এবং আমি মার্কেটিংয়ে MBA করেছি। সো আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন, আমার তো এখন সবচেয়ে বেশি পরিচয় দিতে ভালো লাগে যে আমি একজন সেলসম্যান। আমি মার্কেটিংটা আমার খুব ভালো লাগে, ব্র্যান্ডিংটা আমার খুব ভালো লাগে, কাস্টমার কেয়ার আমার খুব ভালো লাগে, আমার HR-এ কাজ করতে ভালো লাগে। সো প্রতিটা কাজে এই অ্যাকাউন্টিং, আমার যে বেসিক যে আমার পড়াশোনা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, এটা কিন্তু আমাকে ব্যাপকভাবে সাহায্য করে, কারণ আই ক্যান টেক দ্যাট ডিসিশন ভেরি কুইকলি। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ক্যাশ বেসিস, আমি যেটা বলছিলাম যে এখন কিন্তু ট্রেডিশনাল অ্যাকাউন্টিং যেভাবে করা হতো, জাস্ট আপনি যদি প্রতিদিনের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করেন, আপনার অটোমেটিক্যালি, মানে প্রযুক্তির কল্যাণে, এখন অ্যাকাউন্ট্যান্টরাও প্রযুক্তির বাইরে না, প্রযুক্তির কল্যাণে প্রতিদিন কিন্তু অ্যাকাউন্টস বের করা সম্ভব, প্রতিদিন ব্যালেন্স শিট তৈরি করা সম্ভব। আগে কিন্তু বছরে একবার বা কোয়ার্টারলি আমাদের দেশের অ্যাকাউন্ট্যান্টরা হিসাব তৈরি করতেন, তারপরে সেটা জমা দিতেন ম্যানেজমেন্টের কাছে। কিন্তু এখন কিন্তু প্রতিদিন অ্যাকাউন্টস বের করা সম্ভব, কারণ আপনি যখনই প্রতিদিনের ট্রানজ্যাকশানগুলো আপনি সফটওয়্যারে এন্ট্রি করবেন, আগে তো সফটওয়্যার ছিল না, ম্যানুয়ালি লেজার মেনটেন করা হতো, এবং আপনার ব্যাংকে দেখেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছেন ম্যানুয়ালি লেজার মেনটেন করা হতো, এবং সেটা যোগ করে করে বা এক্সেল ইউজ করে তারা সেটা যোগ বিয়োগ করে মাসিক বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি, আগে তো একেবারে হয়তো অ্যানুয়ালি হতো, আমার ঠিক মনে নেই। কিন্তু আমি যখন থেকে অ্যাকাউন্টিং শিখেছি তখন আমরা দেখেছি যে মান্থলি অ্যাকাউন্টিংয়ের একটা সিস্টেম চালু হয়েছে, বা কোয়ার্টারলি অনেকে বিভিন্ন যারা পাবলিক লিমিটেড কোম্পানি, যারা শেয়ার বাজারে যারা অ্যানলিস্টেড, তারা কিন্তু কোয়ার্টারলি রিপোর্ট সাবমিট করতে হয়, সো তাদের কোয়ার্টারলি অ্যাকাউন্টিং করতে হয়। সো অ্যাকাউন্টিংটা বেসিক্যালি করা হয় একটা নির্দিষ্ট সময়ের, একদিনের, এক সপ্তাহের বা এক মাসের। নর্মালি আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য আমরা সাধারণত এক মাসের অ্যাকাউন্টিংটা নিয়েই আমরা পর্যালোচনা করি, যে আমার এক মাসে কি লাভ হলো, কি লস হলো, আমার অ্যাসেট কত, আমার ক্যাশ ফ্লোর অবস্থা কি, মাসের শেষে ব্যাংকে কি আছে, স্টকে কি আছে।
সো ইভেন দেখেন স্টক আগে যেটা ছিল যে বছরে একবার অ্যানুয়াল ক্লোজিং ইনভেন্টরি বলে একটা জিনিস ছিল। আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তাম, আমি তখন বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যাংকে, তারপরে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা অডিটে যেতাম, আমরা ক্লোজিং স্টক কাউন্ট করার জন্য যেতাম। মানে কি অদ্ভুত ছিল। অথচ এখন এই যে আমাদের প্রযুক্তি, আমাদের সফটওয়্যার এত সহজ করে দিয়েছে, আপনি কিন্তু প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আপনি কিন্তু আপনার স্টক দেখতে পাচ্ছেন যে আমার স্টকে কী পরিমাণ মাল আছে, কিন্তু সেই জন্য প্রোডাক্ট আছে, কিন্তু সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এন্ট্রিগুলো দিতে হবে। আপনি যখনই কোনো কিছু পারচেজ করে আপনার স্টোরে ঢুকাচ্ছেন, তখন কিন্তু সেগুলো আপনাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে, আবার যখন সেল হচ্ছে সফটওয়্যার থেকে আউট করতে হবে। সো আমরা এটা নিয়ে মানে কী যেন বলে অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আমরা একদিন আলোচনা করবো, সেখানে আরও ডিটেল আমরা যেমন আজকে একদম বেসিক জিনিসটা যেটা বলছিলাম, নর্মালি ম্যানেজমেন্ট যেটা বা উদ্যোক্তারা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আমার মাসিক একটা অ্যাকাউন্টস দরকার। সেই অ্যাকাউন্টসটা দুইভাবে হতে পারে, একটা হলো ক্যাশ বেসিস আর একটা হলো অ্যাকচুয়াল বেসিস। ক্যাশ বেসিসটা হলো মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত ক্যাশে আপনার যা যা খরচ হয়েছে সেগুলোকে আপনি ক্যাশ বেসিসে ধরে আপনি অ্যাকাউন্টিংটা করে ফেলতে পারেন। যেমন সেলটাও ক্যাশ সেল, আপনি হয়তো ক্রেডিটে সেল করেছেন কিন্তু আপনি টাকাটা আদায় করতে পারেন নাই, সেটা দেখা যাচ্ছে যে ক্যাশ বেসিসে যখন আপনি করবেন সেখানে আসছে না। সো আপনি যাই কিছু 30 তারিখ পর্যন্ত, 1 থেকে 30 তারিখ পর্যন্ত যা কিছু সেল করছেন বা যা কিছু আপনি খরচ করছেন সেটা এই ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ে আসবে। অ্যাক্রুয়াল বেসিসটাতে খুব অল্প পার্থক্য ক্যাশ বেসিসের সঙ্গে, সেটা হচ্ছে যে আপনার এই মাসের খরচ, কিন্তু এই মাসে আপনি এই মাসের খরচ কিন্তু পেমেন্টটা এই মাসে করতে পারেন নাই। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল। আপনার ইলেকট্রিসিটি বিলটা কথার কথা আপনি অগাস্ট মাসের, এই মুহূর্তে অগাস্ট মাসের অ্যাকাউন্টস করছেন, আপনি অগাস্ট মাসের ইলেকট্রিসিটি বিলটা কিন্তু আপনি পাবেন সেপ্টেম্বরে এবং পেমেন্টটা হবে সেপ্টেম্বরে, কিন্তু বিলটা কিন্তু অগাস্টের। তাহলে আপনি অ্যাক্রুয়াল বেসিসে যেটা করতে হবে, খরচ হোক বা না হোক, সেই মাসের খরচটাকে ওই মাসের হিসাবে ধরতে হয়। তাহলে আপনি যখন উদ্যোক্তা হবেন এবং আপনার অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টস করে নিয়ে আসবে, আপনি কিন্তু ভুল ধরতে পারবেন যে কী ব্যাপার, তুমি এই খরচটা ধরলা না কেন, কারণ এটা তো এই মাসে আমি ব্যবহার করেছি, আমি এটা পেমেন্ট করি নাই সেটা অন্য জিনিস, কিন্তু আমি তো ব্যবহার করেছি, তাহলে এটা তো আমার হিসাবে আসবে। আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে আপনি সেল করেছেন, ক্রেডিট সেল করেছেন, কিন্তু আপনার টাকাটা ঘরে আসে নাই, সেটাও কিন্তু অনেক সময় আপনার এই অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু আসতে হবে। কারণ আপনি এই মাসের মধ্যে 30 তারিখের মধ্যে আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠানে যেগুলোতে টার্গেট ওরিয়েন্টেড সেল করা হয়, তারা কিন্তু সেলটা টাকা আসুক বা না আসুক, হয়তো ক্রেডিটে সেল করছে, পরে টাকা পাবে, কিন্তু সেলটা তারা কিন্তু এন্ট্রি করে ফেলে, কারণ তাদের টার্গেট থাকে, নানান রকম থাকে, টার্গেটের সঙ্গে অনেক কিছু সম্পর্কিত থাকে, অনেক পুরস্কার, অ্যাওয়ার্ড এবং কমিশন, তারপরে ইনসেন্টিভ, অনেক কিছু। সেই জন্য এই অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা হচ্ছে যে আপনি পেমেন্ট করেন বা না করেন, আপনি ক্যাশ সেল করার পরে টাকাটা ঘরে আসুক বা না আসুক, সেলটা এই মাসের, হয়তো সেই সেলটা রিটার্নও আসতে পারে পরের মাসে, কিন্তু আপনাকে সেল হিসাবে এখন দেখাতে হবে। পরের মাসে যখন রিটার্ন আসবে তখন সেগুলো অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার আছে। সো এই দুইটা মেথডে মূলত অ্যাকাউন্টিংটা করা হয়। এটা হচ্ছে আমার বেসিক বলার বিষয় ছিল। আরেকটা জিনিস দেখবেন আপনারা অ্যাকাউন্টিংয়ে খুব বলা হয়, সেটা হচ্ছে যে ডেবিট এবং ক্রেডিট। ক্রেডিট, সো এটাকে সংক্ষেপে বলে ডিআর, এটাকে বলে সিআর অ্যাকাউন্টিংয়ের ভাষায়। এইটা অনেকে বলে যে এইটা তো বুঝি না, এটা কী জিনিস, ডেবিট ক্রেডিট আবার কী জিনিস। আমি নন অ্যাকাউন্টেন্টদের খুব সহজ একটা ফর্মুলা শিখিয়ে দেব, যে যাতে করে আপনিও ভুল ধরতে পারেন, আপনি একদিন বড় হবেন, আপনার হেড অফ অ্যাকাউন্টস থাকবে, তারা আপনার কাছে হিসাব নিয়ে আসবে, তখন তো আপনার এই ভুলগুলো ধরতে হবে, আপনার জানতে হবে। তাছাড়াও এগুলো অনেক উপকার করে, আমি সেটা পরবর্তীতে আপনাদের ডেফিনেটলি জানাবো। যেমন এই ডেবিট ক্রেডিটের আমি খুব সহজ একটা ফর্মুলা আমি দিয়ে দিব আপনাদের, যেটা শুধুমাত্র মনে রাখলেই আপনাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। যেমন ধরেন ডেবিট, এখন আমাদের যত ট্রানজ্যাকশান হয় আপনাদের দেখবেন দুইটা মেথডে হয়, একটা হচ্ছে ক্যাশ, হ্যাঁ, আর এটা অথবা ব্যাংকটা কিভাবে, মানে আপনি ক্যাশে টাকা পেতে পারেন বা ক্যাশে টাকা খরচ করতে পারেন,
অথবা আপনি চেক পেতে পারেন অথবা চেকে খরচ করতে পারেন। তাহলে এই দুইটা মেথডে আমাদের নর্মালি ট্রানজ্যাকশন হয়। এখন আপনি বোঝার জন্য যদি আমি বলি, একদম মানে এটা কিন্তু কোথাও কোনো বইতে লেখা নাই, আমি একটা টেকনিক বলে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে যে ক্যাশ অথবা ব্যাংক আসলে, বাংলায় বলছি, আসলে ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক চলে গেলে, চলে গেলে মানে কি, চলে গেলে ক্রেডিট। আচ্ছা, ক্যাশ এবং ক্যাশে বা ব্যাংকে আপনি যদি কোনো কিছু আসে সেটা হলো ডেবিট। মানে ধরেন আপনি সেল করেছেন, তাহলে আপনি হয় ক্যাশে টাকা পাবেন অথবা আপনি চেক পাবেন, তাইলে ক্যাশটা হবে ডেবিট। বেশিরভাগ সমস্ত ট্রানজ্যাকশন কিন্তু এই দুইটা ঘিরেই কিন্তু হয়, এই ডেবিট ক্রেডিটের খেলাটা। আরও কিছু হয় সেগুলো আপনাদের না জানলেও চলবে, এইটুকু জানা দরকার যে আপনার যদি ক্যাশ আসে সেটা হচ্ছে আপনার জন্য ডেবিট। আর যদি ক্যাশ চলে যায়, আপনি খরচ করলেন, বেতন দিলেন, তারপরে আপনার বাড়ি ভাড়া দিলেন, আপনি ম্যাটেরিয়াল কিনলেন, পারচেস করলেন, সেই ক্যাশটা যখন চলে যাবে তখন ক্যাশ ক্রেডিট। এইটুকু যদি আপনি জানেন তাহলে দেখবেন পরবর্তীতে আমরা যে ক্লাসগুলোতে যখন এগুলো নিয়ে কথা বলবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার আমি বলছি, এটা একটু মনে রাখবেন, ক্যাশ অথবা চেক, ব্যাংকটা চেক না লিখে আমি ওইটা ব্যাংকে লিখছি, কারণ চেক তো আপনার ব্যাংকে জমা দিয়েই টাকাটা উঠাতে হবে। ক্যাশ অথবা ব্যাংক, সেটা যদি আপনার আসে তাইলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এইটুকু আপনি মাথায় রাখবেন। এখন দেখেন এগুলাকে বলে হচ্ছে জার্নাল, মানে অ্যাকাউন্টিংয়ের ভাষায়। এবং এইখান থেকে তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমি এগুলো আপনাদের শিখাইতে চাই না, হ্যাঁ, শিখাইতে চাই না, এটা হয়তো গুলাই ফেলবেন। এবং তারপরে সেখান থেকে চলে যায় আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এগুলো কিন্তু এখন আর হাতে কিছু করতে হয় না, এগুলো সবই সফটওয়্যারে এখন। শুধু আপনি যখনই এন্ট্রি দিবেন তখন অটোমেটিক আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে লস অ্যাকাউন্ট, আর যেটা হচ্ছে এরপরে চলে যাচ্ছে ব্যালেন্স শিট। এরপরে চলে যাবে ব্যালেন্স শিট। সো এইভাবে টোটাল জিনিসটা, ফ্লোটা এইভাবে মূলত কাজ করে। আমি যদি একটু আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনি দেখেন, মানে আপনার উদ্যোক্তা হিসাবে কি কাজে লাগবে এইটা। যেমন ধরেন আমরা কি করি, যেমন ধরেন আপনার এই যখন যে একটা তো বললাম যে আপনি যখন ক্যাশ বেসিসে করবেন না, অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করবেন, এটা তো আপনি ঠিক করে ফেলতে পারেন। এবং এটা সফটওয়্যারে মেথডটা বলে দিলে যেভাবে আপনি ইনপুট দিবেন সেভাবে এটা বের হবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। কিন্তু আপনি যদি এই ডেবিট ক্রেডিটটা একটু না জানেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে তারা যেই কাজগুলো করবে, যেমন ধরেন অনেক সময় কী হবে, আপনার সামনে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আনলো, অ্যাকাউন্ট্যান্ট তৈরি করে আনলো, বা আপনি যখন উদ্যোক্তা হবেন আপনি নিজেও অনেক কিছু এক্সেলে করে ফেলতে পারবেন। সেগুলো আমরা শিখাবো কীভাবে করবেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কীভাবে করবেন, মানে কীভাবে দেখবেন বা আপনি বুঝতে পারবেন, ব্যালেন্স শিটে আপনি কী বুঝতে পারবেন। এখানে আমি আরেকটা জার্নাল একটু আপনাদের শিখাতে চাই, যেটা আপনাদেরকে একটু কাজে দিবে। সেটা হচ্ছে যে আমরা নর্মালি দেখবেন যে আমরা যখন কোনো অ্যাসেট কিনি এবং খরচ করি, ঘটনা দুইটা হয়। মানে একটা হচ্ছে যে আমরা যখন ক্যাশ চলে যায়, ক্যাশ যখন চলে গেলে দুইটা ঘটনা ঘটে। কি ঘটে? একটা হলো অ্যাসেট কেনা হয়, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড কস্ট। এটা কিন্তু বুঝতে হবে আপনাদের, হ্যাঁ। ফিক্সড কস্ট কোনটা? ফিক্সড কস্ট, ওপেক্স আর ক্যাপেক্স যেটা বলে, কোনটা ফিক্সড কস্ট কোনটা অপারেশনাল কস্ট, এটা আপনাদের বলব। আপনি যখন কোনো অ্যাসেট কিনবেন তখন কিন্তু এই যে চলে যাবে, এই যে চলে গেলে আপনার কিন্তু ক্যাশ চলে গেল, কিন্তু ক্যাশের বিনিময়ে আপনার কিন্তু অ্যাসেট আসতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি যখন ক্যাশ চলে যাবে, আরেকটা কী হবে, আপনি খরচ যেটাকে বলে এক্সপেন্সেস
মানে অপারেশনাল এক্সপেন্সেস আর কি, হ্যাঁ, লাইক স্যালারি, হাউস রেন্ট, ইলেকট্রিসিটি বিল, এইসব নানান কিছু যে অপারেশনাল, ইভেন আমি ওইটাতে একটু পরে আসছি, কারণ আপনি প্রোডাক্টের জন্য যে পারচেসটা করেন সেটা কিন্তু আবার অপারেশনাল এক্সপেন্সেস না। সো এটাও কিন্তু আপনার অপারেশনাল এক্সপেন্সটাও কিন্তু আপনার ক্যাশ চলে যাচ্ছে। অপারেশন স্বাভাবিক, আপনি খরচ করতেছেন, টাকা চলে যাচ্ছে। আপনি যদি চেক ইস্যু করেন ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, অথবা ক্যাশ ইস্যু করলে ক্যাশ থেকে টাকা কমে যাচ্ছে। সো এটা হচ্ছে। আর ক্যাশ আসে কখন? ক্যাশ আসলে কি হয়, কিভাবে আসে, কি কি মাধ্যমে ক্যাশ আসে? একটা হলো সেলসের মাধ্যমে আপনার ক্যাশ আসতে পারে, অথবা আপনি কোনো ফিক্সড অ্যাসেট আপনি সেল করে দিয়েছেন, তাহলে ক্যাশ আসতে পারে। দুইটা পেলাম না, আরেকটা কি আপনার বলেন তো কিভাবে ক্যাশ আসতে পারে? একটা পেলাম সেল করলে ক্যাশ আসবে, ফিক্সড অ্যাসেট হলে কোম্পানির শুরুতে একটা ক্যাশ আসে বা বিভিন্ন সময়ে সেটা আসতে পারে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন নিজে অথবা কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নেন, তাহলে পরে ক্যাশ আসতে পারে। আরেকটা ক্যাশ কীভাবে আসতে পারে একটু বলেন তো চট করে? লোন। আপনি যদি কারো কাছ থেকে লোন নেন তাহলে ক্যাশ আসতে পারে। তাহলে দেখেন, সেল করে ক্যাশ আসতে পারে, ফিক্সড অ্যাসেট সেল করে ক্যাশ আসতে পারে, ইনভেস্টমেন্ট মানে যেটাকে আমরা বলি ক্যাপিটাল, সেইভাবে আপনার ক্যাশ আসা, সেটা আপনি নিজে ইনভেস্ট করতে পারেন বা কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নিলেন, সেটা আপনার ক্যাশ আসতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে আপনি যদি লোন নেন, কারো কাছ থেকে লোন নিলেন, তাহলেও কিন্তু ক্যাশ আসতে পারে। এখন আমি আরেকটা পয়েন্ট যেটা আপনাদের শেখানোর চেষ্টা করব আজকে, খুব বেশি জিনিস দিব না, তাহলে হয়তো মাথার মধ্যে ঢুকবে না। সেটা হচ্ছে, আমি ক্যাশ আর ইয়েটা রাখলাম আপাতত। একটা বিজনেসের জন্য এটা খুব জরুরি, এটা একদম বেসিক, এটা জানা খুব জরুরি। একটা বিজনেসের জন্য আপনি সে মিস্টার এক্স বা মিসেস এক্স বা মিস এক্স, মিস্টার যে কোনো একজন, আপনি এবং আপনার ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল যেটাকে বলে, এটা কিন্তু আলাদা, দুইটা আলাদা জিনিস, সেপারেট এন্টিটি বলে। এন্টিটি কি জিনিস? সেপারেট এন্টিটি কেন? মানে আপনি বলতেছেন যে আপনি আপনার বিজনেসে আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করেছেন, আপনি ভাবেন যে এটা তো আমার টাকা। বিজনেস, আপনি যখন কোম্পানিটার একটা নাম দিয়ে দিলেন, এই হচ্ছে পার্থক্যটা। কীভাবে দেখেন, এই হচ্ছেন আপনি, আর কোম্পানিটার নাম হচ্ছে, ধরেন কথার কথা কি বললাম, কোনো একটা নাম, আমি কার নাম বলবো, সে ইউটিভি, কথার কথা ইউটিভি হলো একটা কোম্পানি, সেইখানে যারা ইনভেস্ট করেছে বা যারা পার্টনার তারা হচ্ছে, তাহলে দুইটা জিনিস কিন্তু আলাদা। সো আমি যদি কোথাও ক্যাপিটাল দেই, এটা কিন্তু ইউটিভির জন্য একটা লায়াবিলিটি। এটা খুব ইন্টারেস্টিং, এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয় যে আমি টাকা দিলাম, লায়াবিলিটি হলো কেন? কারণ আমার থেকে ইউটিভি মানে একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা ইনস্টিটিউশন, মানে সে আমার থেকে কিন্তু ঋণ নিয়েছে, লোন নিয়েছে, মানে আমার থেকে কিন্তু সে টাকা নিয়েছে, মানে আমাকে টাকাটা তার ফেরত দিতে হবে। কি দিয়ে ফেরত দিবে? প্রফিট করে। আর যদি ফেরত দিতে না পারে তো লস হবে, সেটাই বোঝা যাচ্ছে। সো এটা তার দায়, আমার থেকে যে টাকাটা নিল, আমি ইনভেস্টার, আমি কোম্পানির মালিক বা আরও 2-1 সহ মালিক, কিন্তু কোম্পানির জন্য এটা কিন্তু তার দায়, লায়াবিলিটি। এটা আমাদের একটু তাহলে দেখবেন আপনারা যখন ব্যালেন্স শিট দেখেন, আমি এটা ডিটেল পড়াবো, আপনারা যখন ব্যালেন্স শিট দেখেন তখন দেখবেন লায়াবিলিটি সাইড আছে একটা, আরেকটা থাকে আছে অ্যাসেট সাইড। হ্যাঁ, লায়াবিলিটি সাইডে কিন্তু ক্যাপিটালটা বা ইনভেস্ট এর লেখা হয়, আপনি খেয়াল করবেন, ক্যাপিটালটা কিন্তু লায়াবিলিটি সাইডে লেখা হয়। এটাই হচ্ছে মূল কারণ যে একটা বিজনেস এবং একজন ব্যক্তি, যে ওই বিজনেসে যিনি ইনভেস্ট করেছেন, ওই বিজনেসের যিনি মালিক, ওই প্রতিষ্ঠানের যিনি মালিক, এই দুইটা হচ্ছে আলাদা সত্তা। এন্টিটি মানে হচ্ছে সত্তা, দুইটা। মানে এই আমরা যদি, হ্যাঁ, বিজনেসটাও একটা তখন লাইভ তৈরি হয়,
বিজনেসটার লাইফ সাইকেল, কারণ সেও তো কাজ করছে, বিজনেসটা যখন চলমান থাকে সে হয়তো তার হয়তো প্রাণ নাই, কিন্তু তার যেদিন থেকে বিজনেসটার অপারেশন শুরু হয়ে যায়, কাজকর্ম শুরু হয়ে যায়, কোম্পানির সেট আপ শুরু হয়ে যায়, তখন তার একটা লাইফ সাইকেল তৈরি হওয়া শুরু করে। সো সেও একটা এন্টিটি। সো এই জিনিসটা আমাদের যদি একটু মাথায় রাখি তাহলে দেখবেন যে আমাদের, এই জন্য আমি সবসময় আরেকটা কথা বলি যে আপনি মালিক হতে পারেন একটা প্রতিষ্ঠানের, কিন্তু আপনি মালিক হয়ে আপনার প্রতিষ্ঠান থেকে যখন তখন আপনি টাকা নিয়ে নেবেন, যখন তখন আপনি প্রতিষ্ঠানের ক্যাশ অথবা ব্যাংক থেকে টাকা নিয়ে নেবেন, এটা কিন্তু উচিত না, বা এটা হইতেই পারে না। মানে ইভেন একক মালিক হলেও আমি বলবো, পার্টনারশিপে তো কোনো সুযোগই নাই, বা প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানিতে তো সুযোগই নাই। ইভেন আপনি ধরেন আপনিই একা মালিক, কোনো পার্টনার নাই, কোনো জবাবদিহিতা নাই, কাউকে আপনার বলতে হচ্ছে না, তবুও যে যখন তখন আপনি আপনার ক্যাশ থেকে টাকা নিতে পারবেন না, কারণ দুইটা আলাদা সত্তা। আপনি মাস শেষে আপনার অন্য সহকর্মীদের যখন স্যালারি ডিসবার্স করেন, পেমেন্ট করেন, আপনিও আপনার একটা অ্যামাউন্ট নিজে নিজে ঠিক করে নেবেন, সেটা আপনি, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন সেটা আপনি উঠাবেন। কিন্তু 1 থেকে 30 তারিখের মধ্যে একবার যখন আপনি একটা অ্যামাউন্ট উঠাবেন, 8 টাকা ধরতে পারবেন না, কারণ এটা আসলে বিজনেসের ইথিক্স অ্যালাউ করে না। সো এইটুকু বলে আমি আসলে আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আমি একটু রিক্যাপ করি, যেটা বলেছি সেটা হচ্ছে যে যারা একদম নন অ্যাকাউন্টেন্ট, যেটা বলেছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদের কিছু বেসিক অ্যাকাউন্টিং, আজকে অনেকগুলো টার্মিনোলজি কিন্তু আমরা শিখেছি, ডেবিট, ক্রেডিট, তারপরে আমরা তো এগুলো এমনিতে উচ্চারণ করি, সেলস, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, এগুলো। কিন্তু এইগুলা, এই যেটা বললাম যে ক্যাশ আসে কিসে কিসে, সেলস, ফিক্সড অ্যাসেট, সেল, এটা করলে ক্যাশ আসে, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট এবং লোন নিলে ক্যাশ আসে। তো এই জিনিসগুলো, ইনভেস্টমেন্ট নিলেও ক্যাশ আসে, আবার ক্যাশ চলে যায় কী হবে, অ্যাসেট কিনলে, অপারেশনাল এক্সপেন্স করলে, বা আপনার প্রোডাকশানের জন্য পারচেজ করলে, তখন এই আপনার ক্যাশ চলে যায়। সো এই জিনিসটা আপনার একটু মাথার মধ্যে রাখবেন। আর অ্যাকাউন্টিং দুইভাবে করে, একটা ক্যাশ বেসিস, নর্মালি আমাদের দেশে অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করে বড় বড় প্রতিষ্ঠানগুলো, ছোট প্রতিষ্ঠানগুলো ক্যাশ বেসিসে করে। সো নাথিং রং, মানে আপনার জন্য যেটা আপনি বুঝতে যেটা সুবিধা সেটাই করুন, কারণ অ্যাক্রুয়াল বেসিসে অনেক হিসাব নিকাশ রাখতে হয়, সেখানে রিসিভেবল, টাকা না পেলে একটা রিসিভেবল অ্যাকাউন্ট করতে হয়, আবার পেয়েবল অ্যাকাউন্ট করতে হয়, যাদের যাদের পেমেন্ট করতে হবে। যেমন কথা কোম্পানির, আপনার প্রতিষ্ঠানে যেসব সহকর্মীরা আছে, তাদের যে স্যালারি অগাস্ট মাসে সে কাজ করছে, সে কিন্তু বেতন পাবে সেপ্টেম্বর মাসে, তাহলে আপনি তাকে সেপ্টেম্বরে পে করছেন, কিন্তু খরচটা ধরতে হবে কিন্তু অ্যাকচুয়াল বেসিসে করলে অগাস্টে। সো এরকমভাবে অনেকগুলো ইস্যু থাকে, সেগুলো আমরা একটা একটা করে এক্সাম্পল আপনাদের বুঝিয়ে দেবো। তো আজকে যেটুকু বললাম এইটুকু আমরা, আমার মনে হয় মাথার মধ্যে রাখি। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট প্রপোজালে কিছু টার্মিনোলজি থাকে, কিছু জিনিস আমরা অনেক সময় বুঝি না। এই উদ্যোক্তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে প্রজেক্ট প্রপোজালে ফাইন্যান্সিয়াল যে সাইডটা থাকে, আমি অনেক পিচিংই আমি অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি যে সেখানে খুব সুন্দর আইডিয়া, খুবই চমৎকার করে সে এটা প্রেজেন্ট করেছে, কিন্তু ফাইন্যান্সিয়ালটা খুব ভালোভাবে করে নাই। সো একটা প্রজেক্ট প্রপোজালে ফাইন্যান্সিয়াল যে দিকগুলো থাকে সেইগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এবং কি কি দিকগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে, জানতে হবে, এই জিনিসটা নিয়ে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলাপ করব। তত পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা ডেফিনেটলি কমেন্টে লিখবেন যে আজকের এই ক্লাসটা থেকে আপনারা কি কি শিখলেন এবং কতটা আপনাদের কাজে লাগলো, সেটাও কমেন্টে জানাবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।